আপনাদের স্বাগত জানাই প্রজন্মের প্রত্যাশার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নবনীতা চৌধুরী। শিশু কিশোর কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের অংশ হিসেবে এই নিয়মিত আয়োজন প্রজন্মের প্রত্যাশা। আজ আমরা এই পর্বে আলোচনা করব বৈষম্য নয়, সন্তানের বিকাশ হোক সমতায়, এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর শেখ মুসলিম আমুন এবং কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সদস্য মনিকা বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। এ বিষয় নিয়ে আমরা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাদেকা হালিমের একটি মন্তব্য শুনে আসব। সন্তানের বিকাশে সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান মেয়ে হতে পারে, আবার ছেলে সন্তান হতে পারে। একটি সন্তান যখন পৃথিবীতে আসে তখন আসলে সে জানে না যে সে ছেলে হয়ে এসছে না মেয়ে হয়ে আসছে, কিন্তু সামাজিকরণের যে প্রক্রিয়াটা আমরা দেখি পরিবারের মধ্যে, সেখানে আমরা লক্ষ্য করি যে সন্তানকে আমরা ছেলে সন্তানকে ছেলের মতো করে তৈরি করি, মেয়ে সন্তানকে মেয়ের মতো করে তৈরি করি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যে তৈরি করি এটা কেন করি, সেটা আমাদের মধ্যে খুবই, এই যে আমাদের যে অনুশাসন আছে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এবং কি আমাদের পরিবারের রাজনীতির মধ্যেও বলবো, সমাজের রাজনীতি, রাষ্ট্রে আমরা যে রাজনীতি দেখি সেটার মধ্যেও নারী এবং পুরুষকে বিভাজন করা হয়। কিন্তু আমরা যেটা চাই যে যখন একটি সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তাকে ছেলে বা মেয়ে না দেখে তাকে একটা প্রথমে মানুষ হিসাবে দেখতে হবে। কিন্তু সেখান থেকে আমরা এখনও আসলে সেই জায়গাটায় আমাদের পরিবার বলি বা সমাজ বলি আমরা উপনীত হতে পারিনি। ফলে আমরা একটি নারী শিশু এবং একটা পুরুষ শিশুর মধ্যে আমরা পার্থক্য করে থাকি। এবং এই যে পার্থক্যটা করি যখন সে বড় হতে থাকে, তার যে শিশুবেলা, তারপরে তার যে কৈশোর, তারপরে সে যখন প্রাপ্তবয়স্ক হয়, এই বৈষম্যগুলো কিন্তু তখন পরিপক্কতা পেয়ে যায়। যার ফলে আমরা দেখি যে বৃহত্তর সমাজে বা রাষ্ট্রের মধ্যে আমরা অনেক ধরনের বৈষম্য আমরা লক্ষ্য করি। তো এই বৈষম্যগুলো আসলে নিরসন করতে হবে। অর্থাৎ যখন সন্তানের বিকাশ হবে, সন্তান যখন পরিবারে আসছে, যখন সে বড় হচ্ছে, একটি ছেলে একটি মেয়ে থাকতে পারে, বা তিনটি মেয়ে একটি ছেলে থাকতে পারে, তিনটি ছেলে একটি মেয়ে থাকতে পারে, কিন্তু তাদেরকে যে পিতামাতা পরিবারের গার্জিয়ান হিসাবে যে সহযোগিতা করবে সেখানে একটা সমতা থাকতে হবে। অর্থাৎ তাকে সমমানের স্কুলে পড়াতে হবে, তাকে সুযোগ সুবিধা দিতে হবে, তাকে স্বাস্থ্যসেবা দিতে হবে, সে যেন লেখাপড়া করতে পারে। তার মানসিক বিকাশে সে মেয়ে বলে তাকে বাড়ি থেকে বেরোতে দিব না, ছাদে উঠতে দিব না, খেলতে দিব না, পার্কে যেতে দিব না। এই যে আমরা অনুশাসনগুলো তৈরি করি, যেগুলো অনেক ক্ষেত্রে আমাদের ধর্মকেও আমরা ব্যবহার করি এই অনুশাসন তৈরি করতে, সেটা কিন্তু একটা সন্তানের বিকাশে, বিশেষ করে নারী শিশুর বিকাশে কিন্তু এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেন করে? সে একজন নারী যখন পরিপক্ক মানুষ হচ্ছেন, সে যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছেন, তখন সে যখন কর্মজীবনে প্রবেশ করে বা সে যখন আরেকটা পরিবারে যায় কারো স্ত্রী হয়ে, তখন দেখা যায় যে সে অনেক কিছু সিদ্ধান্ত গ্রহণের মধ্যে থাকছে না। অর্থাৎ আমরা ওই সামাজিকরণের প্রক্রিয়ার মধ্যে যেহেতু সমতা দিচ্ছি না, তখন আমরা সেই জায়গায় ওই সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাকে কোনো আমরা স্থান দেই না। সেই কারণে যে পরিবারে এই বিকাশগুলোতে সমতা রক্ষা করে বিকাশে সাহায্য করতে হবে। একই সাথে আমি মনে করি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র সব জায়গায় কিন্তু মনে রাখতে হবে যে নারী পুরুষ সমান। এবং সবশেষে আমি এটা বলবো যে এই সমতার কথা কিন্তু সংবিধানে বলা আছে যে নারী পুরুষ সবাই সমান এবং সবাই কিন্তু একই রকম আইনের আশ্রয় পেতে পারে, আইনকে ব্যবহার করতে পারে। সাংবিধানিকভাবে যেখানে স্বীকৃত দেওয়া আছে সেখানে আমি মনে করি যে সামাজিকরণের প্রক্রিয়ার মধ্যেও এই সমতার বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা বলি পরিবার একটি শিশুর প্রধান এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু মেয়ে শিশু এবং ছেলে শিশুকে কি আমরা সমান চোখে দেখি? পরিবারে সকল শিশু কি একই রকম স্নেহে, আদরে, বিনিয়োগে বেড়ে উঠতে পারে? আমরা জানি যে ঐতিহাসিকভাবেই একটা আদিকাল থেকেই বলা যায় যে পরিবার ও সমাজে কন্যা শিশুরা অবহেলিত হয়ে আসছে এবং ধর্মীয়, সামাজিক কুসংস্কার এবং নানা কারণেই নানাভাবে তারা আসলে এক ধরনের বৈষম্যের শিকার হয়। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, মধ্যবিত্ত, গরিব নির্বিশেষে আমরা দেখি পরিবারগুলোতে যেমন জন্মের পর থেকেই নারী শিশুরা, মেয়ে শিশুরা অনেক ক্ষেত্রে
অবহেলার শিকার হয়, অপুষ্টির শিকার হয়, এমনকি শিক্ষার ক্ষেত্রে একদিকে যেমন বাংলাদেশে ছেলে শিশু এবং মেয়ে শিশুরা সমান তালে প্রাথমিক শিক্ষায় নিবন্ধিত হয়, কিন্তু আমরা দেখি মাধ্যমিক শিক্ষার ধাপে যেতে যেতে মেয়ে শিশুরা ঝরে পড়ছে। এবং আমরা জানি যে বাংলাদেশের বিপুল সংখ্যক মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে, কারণ পরিবারগুলো তাদেরকে আসলে বোঝা মনে করছে। এই পুরো বিষয়টি আসলে ডক্টর শেখ মুসলিমা মুন, আপনাকে দিয়ে যদি শুরু করি, যে এরকম আসলে এত এত উদাহরণ দেওয়া যাবে যা থেকে একরকম আমরা সিদ্ধান্তেই পৌঁছতে পারি যে পরিবারগুলো বোধহয় বা পরিবারগুলো নিশ্চিতভাবেই ছেলে শিশু এবং মেয়ে শিশুদের সমানভাবে দেখছে না। তার মানে দুটো প্রভাব, এক, তাতে মেয়ে শিশুরা অবহেলায় বেড়ে উঠছে, আর ছেলে শিশুরা জেনেই বড় হচ্ছে যে মেয়েদের, নারীদের অবহেলা করা যায়। পরিবার তো সমাজ থেকে বিচ্ছিন্ন না, আমাদের সমাজে যে অবস্থাটা বিরাজ করছে তারই রিফ্লেকশন পরিবারে ঘটে। তো ছেলে শিশু মেয়ে শিশু আমরা জন্মের পর থেকেই এই সামাজিক দৃষ্টিভঙ্গির শিকারই হচ্ছে ছেলে শিশু মেয়ে শিশু। সেটা আপনি বলেন শিক্ষার ক্ষেত্রে, সেটা বলেন বিনোদনের ক্ষেত্রে, সেটা বলেন কাজের ক্ষেত্রে, সেটা বলেন উত্তরাধিকার সম্পত্তি বা সম্পদের ক্ষেত্রে। এই দৃষ্টিভঙ্গিটা অবশ্যই একটা ম্যাটার করছে বৈষম্যের ক্ষেত্রে। আমরা যেভাবে যে প্রক্রিয়ায় সন্তান পৃথিবীতে আসে, সেই প্রক্রিয়ায় ছেলে শিশু মেয়ে শিশু আলাদা করে আনার কি কোনো প্রক্রিয়া আছে? নাই। তারা নিজেরাও কিন্তু চেয়ে আসতে পারে না সমাজে যে সে ছেলে হতে চায় না মেয়ে হতে চায়, কিন্তু এই পৃথিবীতে দুর্ভাগ্যক্রমে পৃথিবীতে পড়েই ছেলে শিশু মেয়ে শিশুর জন্যে আলাদা হয়ে যায় তাদের পথ পরিক্রমা। সেটা তার আদর স্নেহের কথা বললেন, আদর স্নেহ ভালোবাসা হয়তো পায়, কিন্তু যেহেতু আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম, যদি শিক্ষার ক্ষেত্রে হয় দেখবেন যে একটু ভালো বেটার শিক্ষাটা ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করা হয়। এখন যদিও সরকারি কর্মসূচিতে আছে যে মেয়ে শিশুদের জন্য একটা লেভেল পর্যন্ত পড়াশোনার সুযোগ, তো সেজন্যে ছেলে শিশুর চেয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়ে শিশু একটা পর্যায় পর্যন্ত যায়, কিন্তু তারপর ঝরে পড়ে, কারণ তার নিরাপত্তার প্রশ্ন, তার অর্থনৈতিক প্রশ্ন এবং দৃষ্টিভঙ্গির প্রশ্ন, কারণ করাতে চায় কিনা। তো ছেলের শিশু হয়তো দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে যেখানে ব্যয়বহুল, কিংবা ভালো স্কুল, কিংবা একটু দূরের, কিন্তু মেয়েদেরকে হয়তো ওই যেটা সরকারি সহযোগিতায় সেটা গ্রামে গঞ্জে কম শিক্ষিত বা অশিক্ষিতদের মধ্যে যেটা আছে। মাধ্যমিক স্কুলে গিয়ে একটা বিরাট সংখ্যক মেয়ে ঝরে পড়ছে। হ্যাঁ, ওই সময় বাল্যবিবাহের কথা বললেন যে এই মাধ্যমিক পর্যায়ে যে শিশুরা মেয়ে শিশুরা ঝরে পড়ছে, এর একটা বড় কারণ কিন্তু বাল্যবিবাহ। কারণ মেয়েদের পিছনে ইনভেস্টমেন্ট, এইটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে মেয়েদের পিছনে খরচ করে সে থাকবে না বাবা মায়ের কাছে, এমনকি সামাজিকভাবে সে তার পরিচয়ের উত্তরাধিকারীও হচ্ছে না, সে অন্য পরিবারে চলে যাচ্ছে, তাহলে তাদের পিছনে ব্যয় করে কি হবে? তো সেই জন্যে শিক্ষার ক্ষেত্রে এটা পড়ছে, শুধু তাই না, বিনোদনের ক্ষেত্রেও পড়ছে, স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু পড়ছে মেয়েদের ক্ষেত্রে যেটা। আর সম্পদের হ্যাঁ, সম্পদের প্রসঙ্গটাতে তো আসবোই, কিন্তু মনিকা বিশ্বাস, পরিবারগুলো তো তার মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে বৈষম্যের মধ্যে দুজন সন্তানকে বড় করছে এবং একটি সন্তানের মানে মেয়ে শিশুর ক্ষেত্রে সে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করছে না, তো একটি সক্ষম সন্তান গড়ে তুললে পরে তার পরিবারটি যে বিশেষভাবে নিরাপদ হয়ে ওঠে অর্থনৈতিক সামাজিকভাবে, সেই সম্ভাবনাটা বিকাশে সে কোনো কাজে লাগাচ্ছে না। এই বিপদটা কি পরিবারগুলো বিবেচনা করে কিনা, নাকি পরিবারগুলো এই প্রসঙ্গটি একদম ভাবছে না, আগে থেকেই ভেবে নিচ্ছে যে এর প্রতি বিনিয়োগ করে কোনো লাভ নেই? এখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমরা যে পরিবার কিন্তু সমাজের বাইরে না, এবং প্রত্যেকটা সমাজে কিংবা প্রত্যেকটা পরিবারে কতগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে সেই সমাজের প্রথা, সংস্কৃতি, চর্চা, প্রতিদিনকার আচার ব্যবহার এবং দৈনন্দিন জীবনের যে কালচারটা, এই সব কিছু কিন্তু প্রভাব ফেলে সমাজ থেকে পরিবারে। যেহেতু পরিবার ওই কালচারের বাইরে না, তখন পরিবার কিন্তু ওভাবেই সিদ্ধান্ত নেয় যে আমার মেয়ে শিশুটার পেছনে এত খরচ করে কি হবে। যেটা আপা বলছিলেন যে সে তো আমার পরিবারের আইডেন্টিটি না, এই যে শুরুতেই একটা দেয়াল দিয়ে দিচ্ছে না, এই দেয়ালটাই কিন্তু পিছিয়ে ফেলছে একটা কন্যা শিশুকে এবং সৃষ্টি করছে সামাজিক যে জেন্ডার বৈষম্য সেই জায়গাটাতে। এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা শুরু করেছিলাম যে একটা সামাজিক কৃষ্টি কালচার,
এই কালচারটাকে কি করে আরো স্ট্রং করা যায়। দেখেন আজ থেকে যদি 10 বছর পেছন দিকে যাই বা তারও পেছন দিকে যাই, কোথায় কি খুব বেশি একটা পরিবর্তন? বরং দিনের পরে দিন দেখেন মেয়েদের প্রতি আমাদের সরকার এত অ্যালোকেশন করছে না, বরাদ্দ দিচ্ছে যাতে মেয়েরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু পরিবার পর্যায়ে বাবা মা যারা রয়েছেন, যারা কেয়ার গিভার রয়েছেন, তাদের ওই চিন্তা চেতনায়, তাদের মননে, তাদের চর্চায় যদি সেই পরিবর্তনটা আনা না যায়, সচেতন করা না যায়, শিক্ষার ওই জায়গাটায় আঘাত করা না যায়, তাহলে কিন্তু এর পরিবর্তন আরও অনেক সময় লাগবে। কিন্তু এখন তো অনেক উদাহরণ আমরা দেখতে পাই, আমরা পত্রপত্রিকায় পড়ি যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে বাবা মা পাশে ছিলেন বলে আমরা দেখি যে অনেক মেয়েরা একেবারে প্রান্তিক পর্যায়ের পরিবার থেকে সবচেয়ে ভালো রেজাল্ট করে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের একরকমের আর্থিক এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের মানসিক সহায়তায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বিসিএস এ চাকরি করছে এবং পরিবারের দায়িত্ব নিচ্ছে। তো এই উদাহরণগুলো তো আসলে একরকমের বোধহয় মানসিকতায় পরিবর্তন আনবার কথা। কারণ আমরা যদি এমনকি আমাদের গার্মেন্টস কারখানাগুলোতে বিপুল সংখ্যক নারীরা কাজ করেন, তারা তাদের আয়ের মূল রোজগারের মূল অংশটাই তারা পরিবারের পেছনে ব্যয় করেন আমরা জানি। তো এগুলোতে কোনো পরিবর্তন আসছে কিনা? এটা তো আসলে রাতারাতি পরিবর্তন হওয়ার মতো বিষয় না, এটা সামাজিক পরিবর্তন, এটা একটু সময় লাগবে। তবে আগের চেয়ে আমাদের অবশ্যই অগ্রগতি হয়েছে। এই যে মানুষ দেখছে যে মেধায় মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই, ভালো জায়গায় যেমন সুযোগ পাচ্ছে, বিসিএস দিয়ে চাকরি করছে, দায়িত্ব নিচ্ছে, এমনকি যে মেয়েটা সুযোগ পায়নি, যে গার্মেন্টসে কাজ করে কিন্তু সে যেহেতু আয় করে, তার যে একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হয়েছে, অর্থাৎ এখানে আয়ের সাথে নিজে যখন ব্যয় করতে পারে নিজের সিদ্ধান্তে, তখন তাকে আমরা ক্ষমতায়ন বলতে পারি কিছুটা। তো আমাদের এই মেয়েদের যে ক্ষমতায়নটা হচ্ছে, হয়তো কম শিক্ষিত বা শিক্ষিত না, তার মেধা এবং তার যোগ্যতার পরিচয় দিচ্ছে, তো অবশ্যই এটা থেকে পরবর্তী প্রজন্ম বা পরিবারের মধ্যে একটা না একটা ইম্প্যাক্ট প্রভাব পড়ছে, পজিটিভ প্রভাব, যাতে তারপরের তার সেই পরিবারের মেয়েদেরকে লেখাপড়া করতে কিংবা কাজ করতে বাইরে যাওয়ার একটা সুযোগ করে দেওয়ার মতো অবশ্যই হচ্ছে। আর আমি যে কথাটা আগেরবারও বলতে পারিনি, সেটা যে একটা কন্যা শিশু এবং একটা পুত্র শিশু যখন পৃথিবীতে আসছে, তারা নিজের ইচ্ছা আসতে পারছে না, কিন্তু তাদের প্রতি আমরা যখন সামাজিকভাবে দৃষ্টিভঙ্গির কারণে পারিবারিকভাবেও বৈষম্যের যে বিভিন্ন দিকগুলো, যে আমি যেটা বলছিলাম যে স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, সম্পদের অধিকারটা কেন তারা দুই রকম করে পাবে। একটি মেয়ে শিশুর সম্পত্তির যে উত্তরাধিকার পাওয়ার কথা, যে অংশ পাওয়ার কথা একজন নারীর, আমরা দেখি পরিবারগুলো সেক্ষেত্রেও খুব সহজে বঞ্চিত করতে পারে। এক্ষেত্রে আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলতে পারি। মনে করেন আমাদের দেশটা যদি আমরা ধরি যে মুসলিম প্রধান দেশ, তাহলে আমাদের মুসলিম প্রধান দেশে মুসলিম আইন অনুযায়ী হচ্ছে একটা মেয়ে শিশুর চেয়ে একটা ছেলে শিশু যেই সম্পদ পাবে তার অর্ধেক সম্পত্তি পাবে। তো সেটা যদি হয়, তাহলে আমাদের দেশে স্ট্যাটিস্টিক্স যেটা বলে এবং পৃথিবীর স্ট্যাটিস্টিক্স বলে যে সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সেই সম্পদের মালিকানার 99 ভাগই পুরুষের আর 1 ভাগ হচ্ছে শুধু নারীর। আর বাংলাদেশে এই সম্পত্তির 96 ভাগ হচ্ছে পুরুষের আর 4 ভাগ হচ্ছে নারীর। তাহলে আমি যদি মুসলিম সমাজকে ধরি, তাহলে অন্তত 33 ভাগ সম্পত্তি নারীর মালিকানায় থাকার কথা হিসাব অনুযায়ী, তাহলে কেন 4 ভাগ? অর্থাৎ এই যে তার উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটা পাওয়ার অধিকার আছে ধর্মীয়ভাবেই, সেটুকুও নানা রকম প্রথা, নানা রকম নিয়মকানুন প্রবর্তন করে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে সেই সম্পত্তিতে দিতে বাধা যেমন, আর একইভাবে নেওয়ার ক্ষেত্রেও একটা প্রথা তৈরি করা হয়েছে যাতে মেয়েরা এই সম্পত্তিটা বাবার সম্পত্তি বা ভাইয়ের সম্পত্তি না আনে। কারণ এটা তো একেবারে ওই যে শিশুকালেই যদি আবার ফিরি, যে একদিকে মেয়েদেরকে এমনভাবেই বড় করা হচ্ছে যে সে তার অধিকার চাইবে না, সে ফুটে কিছু বলবে না, সে অবহেলিত হবে এটাই সে মেনে নেবে এবং সে ভাগ্যের ওপর একরকম ছেড়ে দিয়ে জীবন যাপন করবে। অন্যদিকে ছেলে শিশুরা দেখছে যে এটাই সমাজের প্রথা, যে পরিবারের সমাজে কোথাও মানে শুধুমাত্র ছেলে হবার কারণে সে অনেক সুবিধা পাবে আর শুধুমাত্র মেয়ে হবার কারণে সে অনেক সুবিধা পাবে না।
এটাও তো সন্তানের বিকাশের ক্ষেত্রে, শিশুর বিকাশের ক্ষেত্রে একটা সমস্যা, এবং যাকে আমরা বলছি শত শত বছরের পুরনো বৈষম্যমূলক পুরনো ধ্যান ধারণা, সেটা তো তাহলে বদলে ফেলা এত সহজ হবে না যদি শিশুর বিকাশটা ঠিক মতো না হয়। একদমই তাই। এখানে দেখেন, একটা শিশু, একটা কন্যা শিশু এবং একটা ছেলে শিশু, সে কিন্তু তার বাবা মাকে দেখে, যেটা আপনি বললেন না, যে সে দেখে আসছে মা কিভাবে স্যাক্রিফাইস করছে, তাহলে এই স্যাক্রিফাইসটা কিন্তু মেয়েকেও করতে হবে। সে এটা দেখেই মা সে কি বড় করে কোনো হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের মধ্যে নাই, আসতে কোনো পারছে না। সিদ্ধান্ত গ্রহণের অংশীদার নয়। তো আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমরা টেকসই উন্নয়নের কথা বলছি। 2030 সালের মধ্যে নারী পুরুষ সমান হবে। তো আজকে যদি শিশুর ক্ষেত্রে কন্যা শিশু এবং ছেলে শিশুর বিকাশে সমান সুযোগ আমরা না দেই, তাহলে 2030 সালে গিয়ে কিভাবে আমরা সেই সমতায়নের জায়গায় যাব? সেই স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু আমার মনে হয় যে এখনই উপযুক্ত সময়, যাতে করে সেই সমতায়নের জায়গাটা এখন থেকে ঠিক করা হয়। সেটা পরিবার, প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ, সমস্ত জায়গায় এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। কারণ ছেলেমেয়েরা যখন স্কুলে যায় একদম প্রাইমারি লেভেল থেকে, তখন থেকে যদি তারা এই শিক্ষাটা পায় যে যেটা তুমি দেখে এসেছো, বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে তোমার বোন, তাকেও তোমার মতো করে ভাবতে হবে, প্রতিটি মানুষকে আসলে মানুষ হিসেবে ভাবতে হবে। এবং একটা ছোট শিশু, ছেলে শিশু, সে যখন দেখবে যে না, আমার বাসায় আমি দেখছি এক রকমের প্র্যাকটিস, কিন্তু আমার স্কুল আমাকে বলছে যে না, আমার বোনকেও আমার মতো করে তাকে অধিকার দিতে হবে, তখন কিন্তু সে বাসায় এসে তার বাবাকে বলতে পারে, বাবা তুমি ভুল করছো। যখন সন্তানের কাছ থেকে বাবা শুনবে যে না, আমি ভুল করছি, কোথায় যেন একটু নক করবে বাবার রিয়েলাইজেশনে। তো সেজন্যই বলছি যে আসলে এখন আর সময় নেই চুপ করে থাকা, এখনই বিভিন্ন লেভেল থেকে আমাদের সেই সচেতনতা শুরু করতে হবে, যেখানে ছেলেমেয়েরা সমতায়নে বেড়ে উঠবে। আমি এই প্রসঙ্গেই আপনার প্রশ্নটাকে ধরে একটু বলতে চাই। আমি আবারও সেই সম্পত্তির কথাটা বলবো, কারণ যখন একটা কন্যা শিশু যখন ছোটবেলা থেকে বড় হচ্ছে এটা জেনে যে আমি আমার ভাইয়ের তুলনায় কম সম্পত্তি পাবো, আবার আমার ছেলে শিশুটা বড় হচ্ছে এই জেনে যে আমার বোনের চেয়ে আমি ডাবল সম্পত্তি পাবো, তার মানে মানুষ হিসেবে তার গুরুত্বটা মেয়ের চেয়ে বেশি। সে সাইকোলজিক্যালি সে এইভাবেই তৈরি হচ্ছে যে তার গুরুত্ব, প্রায়োরিটি তার বেশি এবং বোনের কম। এভাবেই পুরুষ নারীর বৈষম্যগুলো একদম পরিবারের গোড়া থেকেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা ছেলে মেয়েদেরকে ভিন্নভাবে বড় করে বা নানা রকমের সামাজিক সমস্যারও তো জন্ম দিচ্ছি, মনিকা বিশ্বাস। একদমই তাই। একই শুধু সামাজিক সমস্যায় যে হচ্ছে তা না, একই সাথে কিন্তু আমরা পিছিয়েও যাচ্ছি। তাহলে এখন যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে আমাদের আলোচনাগুলোর মধ্যে কিংবা যখন এলাকার মধ্যে এই যে কথাটা আপনি বললেন, এই ঘটনা যে শুধুমাত্র একেবারে রিমোট এলাকায় হচ্ছে তা কিন্তু না, শহরের বড় বড় জায়গাগুলোতেও হচ্ছে। কারণ ওই যে যেটা শুরুতে বললাম, কালচার, প্রথা এবং দীর্ঘদিনের একটা চর্চা, সেই জায়গাটাতেই আমাদের আসলে এখন আঘাত করা উচিত, সেটার পরিবর্তন করা উচিত। এর সাথে আমি আর একটা বিষয় একটু উল্লেখ করব, সেটা হচ্ছে যে এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, দেখেন জলবায়ুর পরিবর্তনের ফলেও কিন্তু শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কিছু কিছু এলাকায় স্যালারিটি বেড়ে যাচ্ছে, সেখানে কন্যা শিশুদের যে প্রজনন স্বাস্থ্য সেটা খুবই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ফলে কি হচ্ছে, সমাধান হিসেবে তারা মনে করছে যে না, মেয়েকে বিয়ে দিয়ে দেই, তাহলে হয়তো সে এই স্যালারিটি জায়গা থেকে আর একটা জায়গায় যাবে, সে হয়তো মুক্তি পাবে। কিন্তু কোথায় মুক্তি পাচ্ছে? বাল্যবিবাহ কখনোই সমাধান না। পরিবারগুলো যখন জেন্ডার বৈষম্য করে, পরিবারগুলো আবার নির্ধারণ করে দেয় যে ছেলেরা কি করতে পারবে, ছেলে ফুটবল খেলতে পারবে, মেয়ে ফুটবল খেলতে পারবে না, ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে, মেয়ে ইঞ্জিনিয়ার হতে পারবে না। মানে কে কোন পেশা নেবে, কে কতদূর কোন সম্ভাবনার বিকাশ ঘটাবে, কে কিভাবে চলবে, সেটাও পরিবারগুলো কিন্তু একরকমের নির্ধারণ করে দিচ্ছে। একটা মেয়ে শিশু জন্মালে তার মনন এবং এটা তৈরি করে দিচ্ছে, তার পোশাক থেকে শুরু করে তার খেলনা থেকে শুরু করে একটা সবকিছু কিন্তু একটু সিম্বলিক। একটু চিন্তা করে দেখলে বোঝা যায় যে একটা ছেলে শিশুকে একটা ফুটবল খেলতে দেওয়া হয়, একটা বিমান, একটা এরোপ্লেন কিনে দেওয়া হয়, একটা গাড়ি কিনে দেওয়া হয়। এর কারণ কি? একটা চিন্তা করলে পেছনে দেখা যায় যে
ছেলেটাকে বলা হচ্ছে যে এই বিনোদন তুমি মাঠে যেয়ে খেলতে পারো, তো তার জন্য তুমি উন্মুক্ত, তুমি বিমান চালানো তোমার কাজ, তুমি এই পৃথিবীকে জয় করতে পারো, গাড়ি নিয়ে তুমি যেতে পারো, তোমার মুভমেন্টটা ফ্রি। কিন্তু একইভাবে একটা মেয়ে শিশু হলে তাকে দেখা যাচ্ছে যে তাকে একটা পুতুল কিনে দেওয়া হচ্ছে, কিংবা 2024 সালে এই বাংলাদেশে আমাদের মেয়েরা আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়ে আসছে ফুটবল খেলে, আমাদের জাতীয় ক্রিকেট মেয়েদের ক্রিকেট দলও দারুণ খেলছে, আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আসছে। তবুও আমরা পরিবারগুলো এই মনের পরিবর্তন ঘটাতে পারছি না কেন? এটা হচ্ছে, হবে, কিন্তু আমাদের আরও কিভাবে দ্রুত করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। যেমন যে ইনিশিয়েটিভগুলো বর্তমান সরকার নিয়েছে, সেই ইনিশিয়েটিভগুলো কিন্তু অনেক পজিটিভ। এই যে খেলাটা হচ্ছে, খেলতে যাচ্ছে, খেলার জন্য বাজেট বরাদ্দ হচ্ছে বা তাদের জন্য সুযোগ সৃষ্টি করছে, আগে যে বাধাটা ছিল এখন আস্তে আস্তে কিন্তু একটু অতিক্রম করছে। এই যে গার্মেন্টসের কথা বললেন, চাকরি করছে দেখে আজকে অনেক গার্মেন্টস মেয়েরা চাকরি করে। শুধু গার্মেন্টস কেন, দেখেন ড্রাইভিং থেকে শুরু করে কোন সেক্টরে মেয়ে নাই। এমনকি সরকারি চাকরি করে মেয়েরা আসলে পরিবার থেকে দূরে গিয়ে ডিউটি করতে পারবে কিনা সেটিও তো বাধার সম্মুখীন হয় অনেক ক্ষেত্রে। বাধা আছে কিন্তু জয়ও করছে। মনিকা বিশ্বাস, আমারও মনে হয় যে যত বেশি বাধা ভেঙে জয়ের গল্প আমাদের চোখের সামনে আসবে, আমরা যত বেশি আসলে চোখে দেখতে পাবো যে মানুষের সম্ভাবনা আসলে ছেলে না মেয়ে তার উপর নির্ভর করে না, তত বোধহয় আমাদের মনটা দ্রুত বদলাবে। কন্যা শিশুর উন্নয়নের জন্য বেশি বেশি করে বরাদ্দ করা, যেটা আমাদের সরকারও বলছে। তো এই বরাদ্দ শুধু সরকার না, পরিবার লেভেলেও, বিভিন্ন প্রতিষ্ঠান লেভেলেও বিনিয়োগ বাড়াতে হবে। শিশু, বিশেষ করে শিশুই তার উন্নয়নটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে কি ছেলে শিশু কে মেয়ে শিশু এটা বড় কথা না, কথা হচ্ছে শিশুর উন্নয়নে যদি আমরা বেশি বেশি করে বরাদ্দ দিই তাহলে কিন্তু জাতি ভবিষ্যৎ আরো সমৃদ্ধির জায়গায় এগিয়ে যাবে। সেটাই হচ্ছে ধন্যবাদ মনিকা বিশ্বাস, ধন্যবাদ শেখ মুসলিমা মুন, ধন্যবাদ দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা যাতে আমাদের পরিবারের প্রতিটি শিশুকে শিশু হিসেবেই দেখি, ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক, আমরা প্রতিটি মানুষকে যেন শুধুমাত্র মানুষ হিসেবেই বিবেচনা করি এবং সকলকেই যাতে সম্ভাবনা বিকাশের সম্পূর্ণ সুযোগ করে দিতে পারি, সেদিকে সকল পরিবারকে নজর দিতে হবে, প্রত্যেকটি মানুষকে নজর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ।